জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় নাই। জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে বড়লোক বানানোর জন্য হয় নাই। জুলাই বিপ্লব কোনো সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত কোনো নাগরিকের বৈষম্য তৈরির জন্য জুলাই বিপ্লব হয় নাই। জুলাই বিপ্লব হয়েছে দেশের সমগ্র মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। পৃথিবীর এমন কোন নেতা আছে বা এমন কোন লিডার আছে যার শত্রু নাই, যে কোনো সময় মাইরা ফেলাইতে পারে, মৃত্যু ভয় তো থাকবেই। তার মানে কি এর জন্য নেতা রাস্তায় নামবে না, বাইরে আসবে না? তাহলে আপনি কেন আসবেন না? এত বড় একটা দলের নেতা আপনি, আজকে একটা বছর হয়ে গেল, কোনো মামলা নাই, কিচ্ছু নাই, পুরা স্বাধীন আপনার দেশ, আপনি আসতেছেন না। আপনি না আসলে আপনার দলের হাল ধরবে কে? কে হাল ধরবে? যারা হাল ধরে আছে তাদেরকে কেউ মানে না, কেউ মানে না। আজকে কি ঘটনা ঘটা গেল পুরান টাউনে? রাত গভীর পর্যন্ত ঘুমাতে পারিনি, সারাক্ষণ শুধু চোখের মধ্যে ভেসে আসছিল মিটফুটে সেই অসহায় ব্যবসায়ীটির উপরে যেভাবে হায়ানারা বিশাল পাথর দিয়ে বারবার তার উপরে চেপে বসেছিল, নৃত্য করেছিল লাশটির উপরে। আমরা লকি বইটার ইতিহাস বলতে যাচ্ছিলাম, 19 বছর পরে আবার ফিরে আসলো সেই লকি বইটা আমাদের চোখের সামনে। গতকাল যে ঘটনাটি ঘটেছে যেন আয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে। দর্শক, আয়ামে জাহিলিয়াত যুগে ছোট্ট ছোট্ট কন্যা শিশু হলে তাদেরকে জীবিত অবস্থায় মাটি চাপা দেওয়া হতো, কবর দেওয়া হতো। আর এখন আমরা 2025 সালে সোনার বাংলাদেশ, দুইবার করে স্বাধীন হওয়া বাংলাদেশ, এটা আমরা কি দেখলাম? পাথর নিক্ষেপ করে একজন ব্যবসায়ীকে হত্যা করা হলো। যতক্ষণ পর্যন্ত না মৃত্যুবরণ করছে ততক্ষণ তাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে। মৃত্যুর পরেও তার শরীরের উপরে একের পর এক পাথর নিক্ষেপ করা হচ্ছে। এটাই কি সোনার বাংলাদেশ? আর এটাই কি চেয়েছিলাম? আর এই জন্যই কি আমার ভাই, আমার সন্তান, আমার ছেলে, আমার আত্মীয়, আমার সোনার বাংলাদেশের স্টুডেন্টরা, শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানে রক্ত দিয়েছিল? এজন্যই? দর্শক দেখেন, বিএনপির বিরুদ্ধে ইতিমধ্যে কিন্তু নানান ধরনের কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। আর একটা কথা ভালো করে মনে রাখবেন, নেতা যদি ঠিক না থাকে তাহলে তার দলের অবস্থাটা 12টা বাজে যায়। জনাব তারেক রহমান বিএনপির একজন নেতা, মানে বলতে পারেন যে বিএনপির কর্ণধার। তিনি আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এটাই সবাই মানে, এটাই সবাই মেনে নিয়েছে। কিন্তু তিনি বসে আছে লন্ডনে, এবং তার যে সমস্ত সেলাসাম্বুরারা রয়েছে, তারা দলের প্রতিনিধিরা রয়েছে, তারা রয়েছে দেশে। এখন ওদিক থেকে তারেক রহমান দেশের সেলাসাম্বুরা বলেন, তার কর্মী বলেন, তাদেরকে অর্ডার করতেছে তারা যেন অন্যায় কাজ, অন্যায় পথে না যায়, চাঁদাবাজি যেন না করে, এবং যারা চাঁদাবাজি করবে, অন্যায় করবে, অপকর্ম করবে তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেবে। এরকম অর্ডার করতেছে লন্ডনে বসে থেকে। আচ্ছা বলেন তো, দলের নেতা যদি লন্ডন বসে থাকে আর ওখান থেকে অর্ডার দেয়, আর এখান থেকে নেতাকর্মীরা মানবে? একটা ছোট্ট গল্প শুনে কেউ মাইন্ড করবেন না। যখন আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি, সারা সপ্তাহ আমরা লেখাপড়া করছি, শিক্ষক যখন আমাদের সাথে থাকছে জমের মতো ভয় পাইছি। যতক্ষণ পর্যন্ত শিক্ষক মাদ্রাসায় থাকছে জমের মতো ভয় পাইছি। সারা সপ্তাহ পর যখন বৃহস্পতিবার আইছে, হুজুর যখন নিজের জরুরত সারার জন্য, নিজের পারিবারিক কাজের জন্য বাড়িতে গেছে, একটা দিন যখন আমরা ছুটি পাইছি বৃহস্পতিবার রাত্রে, হ্যাঁ, শুক্রবার পর্যন্ত, এই একটা কি দুইটা দিন যখন আমরা সুযোগ পাইছি, তখন মনে করেন যে আমাদের মতো বানর আর পৃথিবীতে নাই। মানে আপনারা বোঝানোর চেষ্টা করতেছি যে নেতা না থাকলে, শিক্ষক না থাকলে, গার্জিয়ান না থাকলে ছাত্রদের অবস্থা খুব ভয়াবহ হয়ে যায়। যখন আমাদের শিক্ষক বাড়িতে চলে আসতো, আমরা মাদ্রাসায় মনে করেন সারা রাত আড্ডা দিতাম। মাদ্রাসায় মনে করেন যে হই হুল্লা, দৌড়া দৌড়ি, লাফালাফি, জাফাজাফি, মানে সব ছাত্র এলোমেলো, সবকিছু এলোমেলো, কোনো কিছুর মনে করেন ডিসিপ্লিন ঠিক নেই। এটা হতো কিসের জন্য? শিক্ষক যখন বাড়িতে আসতো। তো শিক্ষক যখন বাড়িতে আসতো তখনই তো মাদ্রাসার সব ছাত্ররা উল্টাপাল্টা শুরু করতো, তাই না? এখন বিএনপির শিক্ষক, বিএনপির নেতা, বিএনপির কর্ণধার, বিএনপির মাথা হলো জনাব তারেক রহমান। সে লন্ডন থাকলে পারে দেশের ভিতরে বিএনপি নেতারা কি করবে এটা তো বোঝাই যাচ্ছে, আর কি করছে এটা তো আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই গতকালকে যে ঘটনাটি ঘটেছে, সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, এই নিয়ে কিন্তু নানান আলোচনা সমালোচনা চলছে, এবং শিক্ষার্থীরা মাঠে আবারও বেরিয়ে এসেছে। জুলাই অভ্যুত্থানের শিক্ষার্থীরা আবারও মাঠে বেরিয়ে এসেছে। তারা কিন্তু একের পর এক দাবি জানাচ্ছে যে তারেক রহমান জবাব দে। দেখেছেন, এখন এটার জবাব বিএনপি কে দিবে? এটার জবাব কিভাবে দেবে তারা? দর্শক, গতকাল বিএনপির টপ লেভেলের কিছু নেতারা তারা বলছে যে কে কি করলো ওটা দল দায়ভার নেবে না, কে কি করলো ওটা দল দায়ভার নেবে না। দেশের বিভিন্ন জায়গায় এই চাঁদাবাজির জন্য মানুষ খুন করতেছে, গুম করতেছে, হত্যা করতেছে, চাঁদার জন্য প্রকাশ্যে মানুষকে মারতেছে। ভাই রে ভাই, চাঁদা কত লাগে? কত টাকা চাঁদা হলে ওদের বলেন তো পকেট ভরবে? ওদের পিছন দিয়ে কত টাকা গুজে দিলে ওদের পেটটা ভরবে বলেন তো? কত টাকা চাঁদা ওদের পাশার মধ্যে দিয়ে গুজে দিলে ওদের টাকা পূরণ হবে?
চাঁদা নেওয়া পূরণ হবে? হ্যাঁ, এই চাঁদাবাজদের জন্যই কি দেশ নতুন করে স্বাধীন হলো? তাহলে কি বোঝা যাচ্ছে এখন শিক্ষার্থীরা, ছাত্র জনতা, সাধারণ জনতা সবাই একই দাবি উঠছে, একই কথা বলছে যে আবার নতুন করে মাঠে নামতে হবে, আবার নতুন করে জুলাই ঘটাতে হবে। হ্যাঁ, জুলাই মাসে কিন্তু এটা চলতেছে ভাই, জুলাই কিন্তু শেষ হয় নাই। গত বছর জুলাই কি ঘটনা ঘটছে, এবারও আবার কিন্তু জুলাই চলতেছে, জুলাই এখনো শেষ হয় নাই। এর মধ্যে এমন পরিস্থিতি, মাঠে তো আবার নেমে যাবে ছাত্ররা। তো বিদেশ থেকে মনে করেন যে নেতা থাকলে, আমাদের মাদ্রাসায় যেরকম ওস্তাদ চলে গেলে এবার মাদ্রাসায় হাউকাউ লেগে গেছে, বিদেশ থেকে ওস্তাদ থাকলে, বিদেশ থেকে নেতা থাকলে দেশের মধ্যে হাউকাউ লাগবে, এটাই স্বাভাবিক। তো আমরা বলতে চাই, জনাব তারেক রহমান, আপনি দেশে আসেন, আপনি দেশে আসেন। আপনার নামে মামলা নাই, হামলা নাই, মামলা নাই, কিচ্ছু নাই। তাহলে কেন আপনি বিদেশে বসে আছেন? দেশে এসে আপনার যে সমস্ত নেতা কর্মীরা আছে, আপনার কর্মীরা আছে, তাদেরকে আপনি নিজের হাতে ট্যাগেল দেন, তাদের দিয়ে নতুন করে যদি দেশ গড়তে চান, তাদের ভালোভাবে শিক্ষা দেন। ওখান থেকে আপনি বক্তব্য দিবেন, এখান থেকে মানবে? জীবনেও মানবে না, জীবনেও মানবে না। যাই হোক দর্শক, আসলে এটা আমার ব্যক্তিগত কিছু কথা আমি বললাম, জানি না আসলে ভুল বললাম না সঠিক বললাম, সেটা আপনারা বিশ্লেষণ করে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা এবার ভিডিওর শুরুতেই কয়েকটা ভিডিওসের অংশ বিশেষ আপনাদের সাথে শেয়ার করেছি। মালেক আফসারী সাহেবের একটা ভিডিও দেখিয়েছি, ডক্টর ফয়জুল হক সাহেবের একটা বক্তব্যর কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি, এবং সৈয়দ মাসুক সাহেবের কিছু অংশ ভিডিও শুরুতে শেয়ার করেছি। তো মূলত এই তিনজন ব্যক্তির বক্তব্য আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাদের বক্তব্যগুলো শুনবেন মনোযোগ সহকারে, তারপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে সর্বপ্রথম মালেক আফসারী সাহেবের বক্তব্যটি আমরা শুনে আসি। মনটা খুবই খারাপ। আমরা অনেক হত্যাকাণ্ড দেখছি, কিন্তু এতটা নৃশংস নিষ্ঠুর হত্যাকাণ্ড এর আগে আমি দেখি নাই, আমার চোখে পড়ে নাই। পুরান টাউনে যেটা হয়ে গেল, আহারে জীবন, ভাঙারি ব্যবসা করে, খেটে খাওয়া মানুষ, শোনা যাচ্ছে কোনো দলের সাথে জড়িত, যারা মারছে তারাও নাকি দলের সাথে জড়িত। আরে দলের খেদাগুড়ি ভাই, কত বড় নিষ্ঠুর কাজ, কে কোন দল করে, দল দিয়া কি হবে? আরে ভাই, অপরাধী অপরাধী, সে যে দলেরই হোক। কি অপরাধ এটা? এটা কি ধরনের অপরাধ জানেন? আমি মানসিক ভাবে ভেঙে পড়ছি, অসুস্থ হয়ে পড়ছি। এত বড় পাথর দিয়া ভাবা যায় না। মরে যাওয়ার পর তার দেহের উপরে উঠা নৃত্য করা, মাথার মধ্যে ফুটবলের মতো লাথি মারা, না 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 না, এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। এটা কোন দেশে হইতে পারে? এই দেশে কি আইন শৃঙ্খলা কিচ্ছু নাই? সবই তো আছে, সরকার আছে, তারপরও থামানো যাচ্ছে না, থামানো যাচ্ছে না। আমি একটা অনুরোধ করতে চাই, তারেক রহমান সাহেব, প্লিজ আপনি এই জুলাই মাসেই চলে আসেন। এটাই আসার সময়, আপনি আসেন, এসে হাল ধরেন। আমি জানি না এদের কি পরিচয়, সবাই বলা বলি করতেছে, লেখালেখি হচ্ছে, এরা যুব দলের কর্মী বা যুব দল না কি জানি না, জানতে চাইও না, ভাল লাগে না, আর ভাল লাগে না। শুধু এইটুকু বলতে চাই, আপনি আসেন। আপনি এত বড় একটা দলের প্রধান, একটা বছর হয়ে গেল, আমরা স্বাধীন, কিন্তু এখন স্বৈরা শাসক নাই, যারা আপনাদের উপরে জুলুম করছিল বা আপনাকে যারা মামলা দিয়া দেশের বাইরে পাঠিয়ে দিছিল, শর্ত দিছিল, যে জুলুম হয়েছিল, ওই জুলুম বাস্তব নাই, এখন তো একবারে স্বাধীন। তাহলে আপনি কেন আসতেছেন না? আপনি আসেন, এসে হাল ধরেন। হাল ধরতে হবে, এই জুলাই মাসেই আপনাকে আসতে হবে। এই জুলাই মাসে যদি আপনি না আসেন, তাহলে আর কবে আসবেন আমি জানি না, আসার সময় হবেও কিনা এটাও আমি জানি না। কারণ এই জুলাই মাসে সনদপত্র ঘোষণা হবে, সবকিছুই তো হবে, এদের সঙ্গে আপনি থাকবেন না? আপনি এত বড় একটা দলের নেতা, এই জুলাই গণ অভ্যুত্থানে যারা জড়িত ছিল তাদের পাশে দাঁড়াবেন না? এটা কোনো কথা? আপনারাও তো ছিলেন 16 বছর, আপনাদের উপরই তো অনেক জুলুম হয়েছে, অনেক অত্যাচার হয়েছে, আপনার দলের লোকজনও তো শহীদ হয়েছে। তাহলে এই শহীদ পরিবারের পাশে আপনি এসে দাঁড়াবেন না? আপনি আসলেই হয়তো অন্যরকম চিত্র দেখা যেত, অন্যরকম কিছু হইতে পারতো, ভয় পাইতো। এখন তো ভয় পাচ্ছে না। যাদেরকে আপনি দায়িত্ব দিচ্ছেন ওনারা সামলাইতে পারতেছে না, ওনারা ওই নির্বাচন নিয়ে আছে, নির্বাচন নির্বাচন বলতে বলতে ওদিকে বুঝছেন সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার ইমেজ নষ্ট করে ফেলতেছে। যাদেরকে দায়িত্ব দিচ্ছেন তারা তো আছে নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে, মাঠ পর্যায়ে কে কি করতেছে এদিকে কারো খেয়াল নাই, একেবারেই নাই। এই যে দেখেন, এই যে রাজধানীতে পুরান ঢাকায়, মানে আপনার সেন্ট্রাল অফিস থেকে, পল্টন থেকে ওইখানে দূরত্ব কত না, রিক্সা ভাড়া 30-40 টাকা, ওইখানে এই ধরনের ঘটনা ঘটে গেল। কারণ আপনার নেতারা যারা দায়িত্বে আছে তারা শুধু নির্বাচন কখন দিবে এটা নিয়েই আলাপ, আর কোনো আলাপ নাই তাদের মধ্যে। আজকে সালাউদ্দিন কাদের সাহেব একটা অফার দিছে, খুব ভালো অফার, সুন্দর অফার দিছে এনসিপি কে, যে ওরা ইচ্ছা করলে তাদের সঙ্গে জোট বাঁধতে পারে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই সুযোগ রয়ে গেছে। আর জামাতে ইসলামকে আর নিবে না, আগে যা দয় দাক্ষিণ্য করছে এখন আর করবে না, সাথে আর নিবে না। জামাতে ইসলাম কি যাবে আপনাদের সঙ্গে? যাবে না, যাবে না। আর এনসিপি, হাই হাই কি বলেন আপনারা? আপনারা বলেন দরজা খোলা আছে এনসিপির জন্য,
ওরা ওই দরজার দিকে যাবে? না 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 না, এতটা পাগল না। ওই যে পানিতে সাঁতার কাটা দেখা ভাবতে পারেন পোলাপান এখনো ম্যাচুরিটি আসে নাই, সব ঠিকঠাক আছে। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার, ওদেরই তো সময় এখন। ওরা কেন আপনাদের সঙ্গে আসবে? ওরা নিজেরাই তো পথ চলতে শিখা গেছে। হ্যাঁ, গত 1 বছরে সবাই আচরণে ওরা বুঝা ফেলাইছে। যাই হায়, মুরব্বীরা আমাদেরকে কোন চোখে দেখে, কতটুকু ভালোবাসে, ওইটা ওরা বুঝা ফেলাই তো নিজেদের পথ চলা শিখা গেছে। এনসিপি এখন নিজেই পথ চলতে পারবে। আর এনসিপি কে কেন নিবেন? আপনাদের সঙ্গে তো আছে, যে মান্না সাহেব আছে, প্রিন্স সাহেব আছে, ওনারা তো আছে। আর কেউ আছে কি? না, আর কেউ নাই। ওই যে নূর সাহেব গেছিল, জায়গা পায় নাই, চেয়ার খালি নাই তো। আমার তো মনে হয় এই যে 2-3 জন যারা আছে ওনারাও চেয়ার পাবে না। কি কারণে চেয়ার পাবে? কি কারণে চেয়ার দিবে ভাই? গত 16 বছর যে কর্মী মাইর খাইছে, কিল খাইছে, মামলা খাইছে, পুলিশের দৌড়ানি খাইছে, ও কি তার এলাকা ছাইড়া দিবে অন্য দলের জন্য? দিবে না, দিবে না। নূর সাহেব বুঝা চলে আসছে। আপনারা যারা বুঝতেছেন না, আপনারাও টের পাবেন। এই কয়েকটা দিন যাক, টের পাবেন। নির্বাচন তো চলে আসতেছে, প্রস্তুত হইতে বলছে ডিসেম্বর থেকে। তার মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে নির্বাচন। 3 মাস লাগবে নির্বাচন করাইতে। ওই 3 মাস পর নির্বাচন পুরো হয়ে যাবে, তারপরেই তো আপনারা ক্ষমতায় চলে আসবেন। কিন্তু ক্ষমতায় আসার আগে ইমেজ তো ঠিক করতে হবে। আর ইমেজ ঠিক করার জন্য তারেক রহমান সাহেব প্লিজ আপনি আসেন। এই জুলাই গণ অভ্যুত্থানের মাসে, এই জুলাই মাসে যদি তারেক রহমান সাহেব আইসা নিজের দলের হাল ধরে, তাহলে হয়তো অনেক কিছু হইতে পারে ভাই। আপনি না আসলে হবে না, অন্য কাউকে দিয়ে হবে না, কারণ ওনাদের কথাবার্তা না এখন গ্রহণযোগ্যতা পাচ্ছে না। এই যে 2 দিন আগে দেখলাম মির্জা ফখরুল সাহেব বলতেছে মাননীয় শব্দটা ওনার পছন্দ না। এই মাননীয় শব্দটার মধ্যে না একটা গরম ভাব আছে, ওইটা বললে শরীরের মধ্যে গরম ভাব চলে আসে। উনি যখন মন্ত্রী ছিলেন তখন গ্রামগঞ্জে যেখানে যাইতেন ওই সার্কিট হাউসে উনাকে স্যালুট দিত আর মাননীয় বলতো, আর উনাকে মাননীয় বললে উনার শরীরের মধ্যে গরম ভাবটা আসতো, যার জন্য মাননীয় বলতে না করছে। আসলে কি তাই? এই কথাটা বইলা কিন্তু উনি অনেক প্রশংসা পাইছে, কিন্তু হঠাৎ এই কথাটা কেন বললো? এই কথাটা কি ইশরাক সাহেবকে খোঁচা মারলেন নাকি? হ্যাঁ স্যার, স্যার আমার তো মনে হয় আপনি ইশরাক হোসেনকে খোঁচা মারছেন, কারণ উনি মাননীয় পদবিটা চাইছিলেন কয়েকদিন আগে। উনারই খোঁচা মারছে। দলের মধ্যে ভাই থাকে না একটা বিভেদ থাকে না, হয়তো মুরব্বী হিসাবে বলছিল ইশরাককে যাইতে না ওইদিকে, তারপরও গেছে। আমার মনে হয় ওই খোঁচাটাই মারছে, নাইলে সারা জীবন পার কইরা আইসা এই বয়সে কেন বলতেছে মাননীয় শব্দটা উনার পছন্দ না? কয়েকদিন আগে মাননীয় নাটকের অংশ না তো এটা? হ্যাঁ ভাই অংশ। আবার এমনও হইতে পারে ভাই, একটু তেরা চিন্তা করলে, যে আরে যে বালককে আমি দেখেছি স্কুলে যেতে, সে এখন হয়ে যাবে প্রধানমন্ত্রী, মানে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়ে যাবে, এখন উনাকে মাননীয় বলতে হবে, এই ভয়ে বা এই লজ্জায় কি মাননীয় বাদ দিতে বলতেছে? এরকম একটা কথা আসতে পারে, কারণ এই ধরনের কথা যুবকদের মুখে মানায়। হ্যাঁ, এই বয়সে এটা মানায় না। আর মাননীয় বাদ দিতে হবে কেন? আর এই স্যার বাদ দিতে হবে, ম্যাডাম বাদ দিতে হবে, এগুলা নিয়ে নাকি সরকারের মধ্যে কথাবার্তা চলতেছে। কেন ভাই এগুলা বাদ দিতে হবে কেন? কারণ কি ভাই? হ্যাঁ, কোনো কারণ নাই। যে খালি পড়ায় তাকে স্যার বলবেন? না 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 না, পৃথিবীর বিভিন্ন দেশে যায়েন, যারা গেছেন তারা জানেন, সবাই সবাইকে স্যার বলতে পারে। এটা একটা সম্মান। সম্মানটা কেন কাইরা নিতেছেন? স্যার, ম্যাডাম, মাননীয় এগুলো নিয়ে টানাটানি করেন না। এটা সম্মানের জায়গা, সম্মানটা থাকুক না। এগুলো কাইরা নিলে না আরো বেশি বেয়াদবি হয়ে যাবে। এখনই দেখেন না যে রিক্সাওয়ালাদেরকে আমরা তুই তুমি কইরা বলি, আবার একটু ওই যে বস টাইপের লোক দেখলে আপনি কইরা বলি, সাহেব চাকরকে তুই কইরা বলে, ওই তুইও উঠায় দেওয়া উচিত ভাই, আপনি আনা উচিত। সম্মানের জায়গায় সম্মান থাকুক ভাই, এগুলো নিয়ে টানাটানি করেন না। এগুলো সব রাজনৈতিক বক্তব্য, কোন একটা উদ্দেশ্য নিয়ে এইসব কথা বলা হয়, কিন্তু মেইন উদ্দেশ্য হওয়া উচিত দেশ ঠেকাও মাস্তান, বাঁচাও দেশ। হ্যাঁ ভাই, দেশ বাঁচাইতে হবে। এই মাস্তানি চলবে না। এই দেশের মাস্তানি অতীতে বহুত দেখে আসছি ভাই, গত 54 বছর মাস্তান দেখে আসছি তো ভাই, আর দেখতে ভালো লাগে না। এখন এটা ঠেকাইতে হবে। আইন কানুন কোনো কিছুতেই কুলাইতেছে না ভাই। যার যার সন্তান শেষে সামলান। আপনারা যারা লিডার নিজের দলের লোকজনকে সামলান। এই যে দেখেন না জামাত ইসলাম সামলাইছে ভাই, টুকটাক যেটা হয় সেটাও কিন্তু ওনারা একেবারে চুলের মুঠা ধইরা বিচার কইরা দেয়। আপনারা কেন পারতেছেন না? আইনের হাতে তুইলা নেন। বহিষ্কার কইরা লাভ নাই, কত বহিষ্কার করবেন? ওই বহিষ্কারটা হয়ে গেছে কম্বল বাছাই মতো, ওই লোম বাঁচতে বাঁচতে একটা টাইমে দেখবেন কম্বল শেষ হয়ে গেছে। এতে হবে না ভাই। স্টেট নিজেরাই মামলা দেন না কেন, যে এ আমার ঘরের সন্তান এই অপকর্ম করছে, এই নেন মামলা, নিজেরা ধইরা দিয়ে দেন ভাই আইনের হাতে। এরকম ঘটনা ঘটান। দর্শক, মালেক আফসারী সাহেবের বক্তব্যটি আপনারা শুনলেন, আশা করি বুঝতে পেরেছেন তিনি কি বুঝাইতে চেয়েছেন। অর্থাৎ জনাব তারেক রহমান যে বিদেশ রয়েছে, তিনি দেশে না আসা পর্যন্ত তাদের কর্মীরা সঠিক পথে চলবে না, এটাই স্বাভাবিক, এটাই কিন্তু তিনি বুঝাইতে চেয়েছে। তাছাড়া আরো বিশ্লেষক হিসেবে বিশ্লেষণ করেছে, সুন্দর সুন্দর কথা বলেছে। আশা করি আপনারা তার কথাগুলো মনোযোগ সহকারে শুনেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দ্বিতীয় নম্বরে যে ভিডিওটি আপনাদের সাথে এখন শেয়ার করব সেটি হলো জনাব ডক্টর ফয়জুল হক। আপনারা সবাই জানেন ডক্টর ফয়জুল হক তিনিও কিন্তু একজন বিএনপি নেতা, কিন্তু তিনি কোনো সময় অন্যায়ের সাথে আপোষ করে না। তিনি সবসময় সত্য কথা বলে যায়, হকের কথা বলে যায়। সবসময় একটা জিনিস ভালো লাগে ডক্টর ফয়জুল হক সাহেবের, এজন্যই ভালো লাগে তাকে, এজন্যই তাকে ভালোবাসি, কারণ তিনি আজীবন সারা জীবন ইসলামকে ভালোবাসা দিয়ে টুপিওয়ালাদের পক্ষে কথা বলে। যদিও সে বিএনপি,
তিনি কিন্তু একজন বিএনপির নেতা, কিন্তু টুপিওয়ালাদের পক্ষে কথা বলে, সত্যের পক্ষে কথা বলে, হক কোনটা বাতিল কোনটা এটা কিন্তু তিনি যাচাই বাছাই করে কথা বলে। এই জন্যই মূলত পক্ষে একদম মন থেকে বলছি, ডক্টর ফয়জুল হক সাহেবকে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ তার প্রত্যেকটি কথায় যুক্তি আছে এবং তিনি অন্যায়ের কাছে একমাত্র আপোষ করে না, কখনো না। তিনি যে শুধু বিএনপির সমাবেশ হলে যে সেখানে গিয়ে বক্তব্য দেয় তা না, জামাত ইসলামের সমাবেশে গিয়ে তিনি বক্তব্য দেয়, তারপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাইয়ের মাঠে গিয়ে তিনি বক্তব্য দেয়, এনসিপির মাঠে গিয়ে তিনি বক্তব্য দেয়, বিএনপির মাঠে গিয়ে তিনি বক্তব্য দেয়। মোট কথা হলো সঠিক কথা, হক কথা যেখানে বলা দরকার তিনি সেখানেই বলে। এই জন্যই ডক্টর ফয়জুল হক সাহেবকে ভালো লাগে। তো যাই হোক, চলুন আমরা দ্বিতীয়তে ডক্টর ফয়জুল হক সাহেবের বক্তব্যটি শুনে আসি। তিনি আসলে এই পাথর দিয়ে মানুষ খুন করার বিষয়টি নিয়ে কি আলোচনা করছে, চলুন শুনে আসি। বিভিন্ন ধরনের অন্যায় ভাবে 1 গ্রুপ 2 গ্রুপ 3 গ্রুপ চাঁদাবাজি করছে। এই চাঁদাবাজিকে কেউ একনলেজ করে রাজনীতি করবে, সেটার নাম কোনো সঠিক রাজনীতি হতে পারে না। না না, 1 পয়সার চাঁদা বাংলাদেশের কোন নাগরিক কোনো জায়গায় দিবেন না, এই শপথ নিতে হবে। কোন জায়গায় চাঁদা দিব না, চাঁদাবাজদেরকে স্থান দিব না, চাঁদাবাজ আমার আপন ভাই হলো তার সাক্ষে সক্ষতা রাখবো না, কোন প্রকার অন্যায়ের সাথে আপোষ করবো না। এই সিদ্ধান্ত না নিতে পারলে আপনি যেমন দেশপ্রেমিক না, তেমনি আপনি রাজনীতি করার অধিকার রাখেন না। পাথর মেরে মানুষের উপরে বিভৎস হত্যা, এটা কোনো বাংলাদেশের শিষ্টাচার, রাজনীতির শিষ্টাচার হতে পারে না। আমরা দেখেছি লগি বৈঠার সেই হুকুমদাতা শেখ হাসিনার নির্দেশে 2006 সালে 28শে অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষের উপরে হত্যা করা হয়েছে, নৃত্য করা হয়েছে। আমরা তার প্রতিবাদ করেছিলাম গত 16 বছর। আজ আবার বিএনপির নাম করে একটি দলের কিছু সদস্য তারা আজকের চাঁদাবাজির নাম করে চাঁদা তোলার জন্য মানুষের উপরে হত্যার লেলি খেলায় মেতে উঠেছে। এটা কোনো রাজনৈতিকভাবে মেনে নেওয়ার যেমন স্থান নেই, বাংলাদেশের সমাজনীতিতে রাজনীতিতে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই। যে দলেরই হন, যে মতেরই হন, যে আদর্শের হন, প্রতিপক্ষ কোনো ব্যক্তিকে ঘায়েল করতে গিয়ে পাথর দিয়ে তারপরে তার উপরে নৃত্য করে হত্যা করা, এটা চরম বিভৎস একটি রাজনৈতিক নমুনা ছাড়া আর কিছুই হতে পারে না। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন মিটফোর্ডের সামনে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে তার উপরে অমানবিক নির্যাতন করে যুবদলের কয়েকজন সদস্য সেখানে দিবালোকে প্রকাশ্যে সামনে তার উপরে হত্যাযজ্ঞ চালিয়েছে, যেটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে কাঁদিয়েছে। এবং এই বিভৎস চিত্র দেখে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল আজকের ফুঁসে উঠেছে। দল যত বড়ই হোক, সংগঠন যত বড়ই হোক, পাগড়ি মাথায় দিয়ে রাজনীতি করুক, কিংবা ইসলামী দল নাম দিয়ে রাজনীতি করুক, কিংবা জেনারেল অন্য কোনো দলের রাজনীতি করুক, মানুষকে হত্যা করা, মানুষের উপরে নৃত্য করা, মানুষের লাশের উপরে তারপরে বর্বরোচিত কর্মকাণ্ড করা, এটা কোনো আদর্শবান রাজনীতির চরিত্র হতে পারে না। 5ই আগস্টের জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য, জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য। জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় নাই, জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে বড়লোক বানানোর জন্য হয় নাই, জুলাই বিপ্লব কোনো সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত কোনো নাগরিকের বৈষম্য তৈরির জন্য জুলাই বিপ্লব হয় নাই। জুলাই বিপ্লব হয়েছে দেশের সমগ্র মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। কিন্তু আজকের কিছু কিছু ব্যক্তি আজকের বড় বড় রাজনৈতিক দলগুলোর নাম ব্যবহার করে তারপরে সেই জায়গায় এই ধরনের অপকর্ম করে আজকের রাজনীতিকে কলুষিত করছে, যেটার বিরুদ্ধে পূর্বেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। বাংলাদেশের কত বড় জাহিলিয়াত একটি দেশ এখন চলছে, যেই মুহূর্তে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে, সেই মুহূর্তে একজন ব্যক্তি ব্যবসা বাণিজ্য করবে, আজকে তাকে ব্যবসা বাণিজ্য স্বাধীনভাবে করতে না দিয়ে উল্টো তাকে পাথর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। এ কোন যুগ? আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা জন্মগ্রহণ করলে যেভাবে পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিয়ে বিভিন্ন কায়দায় হত্যা করত, নিগৃহীত করত, সেই সময় যেভাবে ইসলাম আসার পূর্বে তখন যেভাবে বিভৎস একটি মক্কা মদিনা সহ পৃথিবী ছিল, সেরকম একটি পৃথিবীকে আজও দেখতে হবে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। আমি তীব্র ভাষায় নিন্দা জানাই। আমি এটাকে কোনো ব্যবসা মনে করি না। চাকরি করেন, টাকা ইনকাম করেন, নৈতিকতার মাধ্যমে রাজনীতি করেন, মানুষের কাছে চাঁদা উঠানো, দোকান ব্যবসা বাণিজ্য থেকে চাঁদা উঠানো, রাস্তাঘাটে পার্কিং এর নামে চাঁদা উঠানো, হোটেল রেস্তোরাঁয় চাঁদা উঠানো, এটা কোনো রাজনীতির চরিত্র হতে পারে না। সে যেভাবে হোক না কেন, চাঁদা দিয়ে আমরা বাংলাদেশের রাজনীতি করব, এটা কেমন রাজনীতি? রাজনীতি হবে স্বচ্ছ, রাজনীতি হবে একেবারে স্পষ্ট, রাজনীতি হবে জনকল্যাণে, রাজনীতি হবে নিজ পকেট থেকে। রাজনীতিতে আমাদের ভুল থাকবে, কিন্তু সেই ভুল এই ভুল করলে হবে না যেই ভুলের প্রত্যেকটি জায়গায় জনগণের রক্ত চুষে চুষে খাওয়া ভুল, সেই ভুল করলে রাজনীতিতে টিকে থাকা যায় না। প্রিয় ভাইরা আমার, হৃদয়ে কাঁদিয়েছে কতগুলো দালালদের কারণে বাংলাদেশ আজকে নিমজ্জিত হচ্ছে। আজকের এই বাংলাদেশ কোন পথে যাচ্ছে, সেই দালালদের কারণে আমরা এখন হুঁশ হারিয়ে ফেলেছি। এরা আবার নাম বিক্রি করে 5ই আগস্টের পূর্বে যারা বাংলাদেশের কোনো কাজে ছিল না, যারা বাংলাদেশের কোনো আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়নি, জুলাই বিপ্লবের জন্য যাদের বিন্দুমাত্র অবদান নেই, সেই সকল দালালরা এখন এসে বিভিন্ন পার্টির মধ্যে ঢুকে প্রবেশ করে তারপরে তারা এখন দেশটাকে ধ্বংস করতে চায়। বিএনপির নেতৃত্ববৃন্দকে অনুরোধ করব, আপনারা 4000 মানুষকে বহিষ্কার করেছেন, আপনাদের এই বহিষ্কারের মধ্য দিয়ে দলের নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই 4000 মানুষকে প্রশাসনের কাছে নিজ দায়িত্বে অন্তর করুন, তাদেরকে সেখানে পাঠিয়ে দিন, বিচার নিশ্চিত করুন। আপনি শুধু বহিষ্কার করার মধ্য দিয়ে আপনার দায়বদ্ধতা শেষ হবে না। এই বহিষ্কার আওয়ামী লীগ করতো, একটা ঘটনা ঘটলে বলতো আমরা এটা জানি না, আমরা এটা চিনি না, সে আমার কেউ না। এগুলো দিয়ে দায় পাওয়া যাবে না, মুক্তি হওয়া যাবে না। বাংলার মানুষ আগামী দিনের কি বাংলাদেশ দেখবে সেটা নিশ্চিত করার দায়িত্ব যদি নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনাদেরকে জনগণ যেভাবে মনে করছেন সেভাবে গ্রহণ করার কোনো সুযোগ নেই।
কথাগুলো আপনাদের কাছে কষ্টের লাগবে, কারণ আপনারা এই কাজগুলোর মধ্যে ইনভলভ, কেউ না কেউ কোনো না কোনো উপায় হয়ে যাচ্ছেন। মনে করছেন এই ইনভলভমেন্টের পক্ষে কেউ কথা বললেই সে আপনার লোক না, বরং আপনার দলের ক্ষতি করছে। বাংলাদেশের যেই মানুষটা চিতিয়ে বুক উঁচু করে এই মুহূর্তে আপনার দোষ ধরে দিচ্ছে, বিএনপির নেতাকর্মীদেরকে সতর্ক করছে, তারাই প্রকৃত আপনার বন্ধু। আর যারা আপনার সাথে দালালি করছে এরা কেউ আপনার বন্ধু না। আমি তো কাউকে চিনি না যারা এই খুন খারাপি, হত্যা, সন্ত্রাস, তারপরে বিভিন্ন জায়গায় দলবাজি করছে, বাণিজ্য করছে, চাঁদা উঠাচ্ছে। এই চাঁদাবাজ মানুষগুলোকে আমি গত 16 বছর কোনো ভালো অ্যাক্টিভিটিসে দেখি নাই। তারা না ছিল ভালো নেতৃত্বে, না ছিল দেশ গঠনে, বরং খুঁজলে দেখবেন তারা আওয়ামী লীগের আমলেও বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশের এই দেশে যাতে ভালো একটি পরিবর্তন না হয় সেজন্য ষড়যন্ত্র করেছে। আজকে তারা দলের নাম বিক্রি করে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই দায়ভার আপনাকে নিতে হবে, আপনাদেরকেই নিতে হবে। কোনো হত্যা, কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজি, সেটা বিএনপির নামে হোক, জামাতের নামে হোক, ইসলামী আন্দোলনের নামে হোক, ধর্মভিত্তিক মানুষের নাম দিয়ে হোক, কোনো নামে অ্যালাউ করার কোনো সুযোগ পৃথিবীতে নাই। হিউম্যানিটির ভাষায় কাউকে আপনি কোনোভাবে বিচার ছাড়া হত্যা করতে পারেন না। আপনি আইন আদালতের কাছে প্রস্তুত করুন, সোপর্দ করতে পারেন। আপনি একজন ভিক্ষুককে পর্যন্ত আপনার পক্ষ থেকে নির্যাতন করার কোনো রাইট নেই। পাগলকে পর্যন্ত আপনি করতে পারবেন না। কোন শক্তির বলে আপনি অন্যায় করছেন? কোন বাহুবলে আপনি এটা করছেন? আবার যারা এগুলোর প্রতিবাদ করবে আপনারা তাদেরকেই ট্যাগিং এর রাজনীতি করবেন। এইটা বাংলাদেশে চলতে দেওয়া যায় না। রয়ের খপ্পরে পড়েছেন, বিদেশিদের খপ্পরে পড়া হয়ে গিয়েছে। বিভিন্নভাবে ভালোভাবে রাজনীতি করার সুযোগ থাকলেও সেই সুযোগগুলো গ্রহণ না করে এই ধরনের কিছু দুষ্ট লোকদের কারণে আজকের বাংলাদেশের রাজনীতি কলুষিত হচ্ছে। কোনোদিন এই দায়ভার কারণ নেওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় বন্ধুরা আমার, এই বিভৎস চিত্র শেখ হাসিনা তৈরি করে গিয়েছে, শাপলা চত্বর ঘটিয়েছে, আপনার বাংলাদেশের মানুষদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, রিমান্ড নিয়েছে, রিমান্ডের নামে মানুষদেরকে হত্যা করেছে, আপনার বিভিন্ন জায়গায় র্যাপ দিয়ে ক্রস ফায়ার দিয়েছে, আয়নাঘর তৈরি করে মানুষদেরকে ধ্বংস করেছে, হত্যা করেছে। এই কাজ তারা করে অন্যায়ভাবে 16 বছর ক্ষমতায় থেকেছে বিদায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আগামীর বাংলাদেশে এই কাজ করে কেউ থাকতে পারবে না। আপনাকে চাঁদা দেওয়ার জন্য আমরা রাজনীতি করি নাই। আপনার কাছে আপনাকে আমি আমার ব্যবসা করবো, আমার মতো এদেশের একজন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যার যেভাবে খুশি সেভাবে রাজনীতি করবে, সমাজনীতি করবে, বসবাস করবে, ট্যাক্স দিয়ে রাজনীতি করার কোনো সুযোগ বাংলাদেশে নাই। এজন্য জুলাই বিপ্লব হয় নাই। যারা মনে করেন ট্রেডিশন রক্ষা করতে হবে, আবার চলতে হবে, 5ই আগস্টের পূর্বের দিকে যান। পায়ে স্যান্ডেল ছিল না, হাতে মোবাইল ছিল না, গায়ে জামা কাপড় ছিল না। এখন বিশাল বিশাল পোশাকাদি গাড়ি ঘোড়া নিয়ে চলতে গিয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি কোন কোন জায়গা থেকে বেনিফিটেড হচ্ছেন এবং অনৈতিকতা কোথায় কোথায় করেছেন। অনৈতিকতা দিয়ে মানুষের হৃদয়ে স্থান অর্জন করতে পারবেন না। আজকের সারা বাংলাদেশের মৌখিকভাবে বললে হবে না যে এটার সাথে আমরা নাই, এটার সাথে তারা নাই। তো কারা আছে? বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা ঘাটে, এমনকি পার্কিং এ, এমনকি ছোট্ট একটা ভ্যান গাড়িতে পর্যন্ত বিভিন্ন ধরনের অন্যায়ভাবে 1 গ্রুপ, 2 গ্রুপ, 3 গ্রুপ চাঁদাবাজি করছে। এই চাঁদাবাজিকে কেউ একনলেজ করে রাজনীতি করবে, সেটার নাম কোনো সঠিক রাজনীতি হতে পারে না, না, না। অতএব প্রিয় সহযোদ্ধা ভাইরা, রাজনীতির নতুন পরিবর্তনের জন্য আমাদেরকে সংগ্রামী ভূমিকা পালন করতে হবে। আপনার চোখের সামনে আপনার দলের লোক যদি অন্যায় করে তার প্রতিবাদ করতে হবে, না হয় আপনি আপনার দলটাকে পায়ে কুঠারাঘাত করে ধ্বংস করে দিচ্ছেন। এই চিত্র দেখার জন্য জুলাই করি নাই, এই চিত্র দেখার জন্য বাংলাদেশ স্বাধীন করি নাই, এই চিত্র দেখার জন্য আমরা 16 বছর নির্যাতনে থেকে বহির্বিশ্বে থেকে আন্দোলন সংগ্রাম করি নাই। আমরা আন্দোলন করেছি একটি সুন্দর সুষ্ঠু বাংলাদেশ দেখতে। আজ যদি আপনারা ব্যর্থ হন, জনগণ উচিত শিক্ষা দিয়ে দিবে, সেই শিক্ষা থেকে বের হওয়ার মতো বিন্দুমাত্র কোনো সুযোগ আপনার হাতে আর থাকবে না। অতএব এই ফাঁদে পাড়া দিয়ে ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রের মধ্যে আপনারা পাড়া দিয়ে নিজেদেরকে যেমন ধ্বংস করছেন, দেশকে এবং রাজনীতিকে কলুষিত করছেন। ভাবতে পারেন সরকার কি করছে? হ্যাঁ, সরকারের দায়িত্ব আছে, বিচার করবে, কিন্তু আমি কি করছি সেটাও আমার দায়িত্ব। আমার নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমি কি করতে পারছি। আমি যদি এখনই নিয়ন্ত্রণ করতে না পারি আমার কর্মীকে, আমার নেতাকে, তাহলে আমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নিয়ন্ত্রণ করবো? সে প্রশ্ন আমাকে সবার আগে করতে হবে। মানুষের সমালোচনাগুলোকে গ্রহণ করার মানসিকতা রাখতে হবে। অসভ্য অগণতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। শিক্ষিত মানুষজনদেরকে স্থান দিতে হবে, ভদ্র মানুষদেরকে নিয়ে পথ চলতে হবে। যতই আপনি এই ধরনের অপকর্মের মধ্যে লিপ্তকৃত মানুষদেরকে দেখবেন, প্রত্যেকেই হচ্ছে, ম্যাক্সিমাম মানুষ দেখবেন দলের নাম দিয়েছে, মেট্রিক পাসও করে নাই, দলের নাম দিয়েছে, পদ পেয়েছে, কোনো তার ভূমিকা রাষ্ট্রের জন্য নাই, নেশাখোর, বিভিন্ন পদ পদবি নিয়ে লুটে পুটে খাচ্ছে আর নিজেদেরকে বড় বড় রাজনীতিবিদ মনে করছে। আর যারা 5ই আগস্ট সংগঠিত করেছে, যারা 5ই আগস্টের জন্য জীবন দিয়েছে, যারা দেশটার জন্য লড়াই করে যাচ্ছে, তারা হয়ে যাচ্ছে বিভিন্ন রাজনীতির ট্যাগিংয়ে। কেউ হয়ে যাচ্ছে আপনার জামাতি, কেউ হয়ে যাচ্ছে শিবিরি, কেউ হয়ে যাচ্ছে হেফাজতি, কেউ হয়ে যাচ্ছে হুজুরি, কেউ হয়ে যাচ্ছে দেশ বিরোধী, আর ওই কিছু দুষ্ট চক্রের লোক তারা হয়ে যাচ্ছে দেশপ্রেমিক। এই কারণেই আজকের এই বাংলাদেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। আমি তীব্র ভাষায় নিন্দা জানাই। শুধু বিচার করলে হবে না, সারা বাংলাদেশ থেকে সমগ্র প্রকার 1 পয়সার চাঁদা বাংলাদেশের কোন নাগরিক কোনো জায়গায় দিবেন না, এই শপথ নিতে হবে। কোনো জায়গায় চাঁদা দিব না, চাঁদাবাজদেরকে স্থান দিব না, চাঁদাবাজ আমার আপন ভাই হলেও তার সাক্ষে সক্ষতা রাখবো না, কোনো প্রকার অন্যায়ের সাথে আপোষ করবো না। এই সিদ্ধান্ত না নিতে পারলে আপনি যেমন দেশপ্রেমিক না, তেমনি আপনি রাজনীতি করার অধিকার রাখেন না। চোখে আঙ্গুল দিয়ে বিএনপি দোষ করলে বিএনপির সামনে বলতে হবে, জামাত দোষ করলে জামাতের সামনে বলতে হবে। সেই মানসিকতা পোষণকারীরাই একমাত্র দেশপ্রেমিক এবং দেশের নাগরিক। না হয় এই দেশ আগামীতে কোনোদিন ভালো পথে যাবে না, যাবে না, যাবে না।
দর্শক, আশা করি ডক্টর ফয়জুল হক সাহেবের কথাগুলো শুনেছেন, কারণ তার কথাগুলো অনেক যুক্তি থাকে। এটা কিন্তু আপনারা শুনেছেন, তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সর্বশেষ যে ভিডিওটি এখন আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো জনাব সৈয়দ মাসুক সাহেব এই পাথর নিক্ষেপ করার বিষয়টি নিয়ে তিনি কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন। চলুন তার কিছু আলোচনার সার অংশগুলো আপনাদের সাথে শেয়ার করে নিয়ে আসি। সমবেদনা নয়, মনের মাঝে যেন একটি পাহাড় মানে চাপা পড়ে গিয়েছে। রাত গভীর পর্যন্ত ঘুমাতে পারেনি, সারাক্ষণ শুধু চোখের মধ্যে ভেসে আসছিল মিটফুটে সেই অসহায় ব্যবসায়ীটির উপরে যেভাবে হায়ানারা বিশাল পাথর দিয়ে বারবার তার উপরে চেপে বসেছিল, নৃত্য করেছিল লাশটির উপরে। আমরা লকি বইটার ইতিহাস বলতে যাচ্ছিলাম, 19 বছর পরে আবার ফিরে আসলো সেই লকি বইটা আমাদের চোখের সামনে। প্রিয় দর্শক, দেশ কাতরাচ্ছে, এখন দেশ কাঁদছে, আমাদের তরুণ তরুণীরা কাঁদছে, ইডেন কলেজের মেয়েরা কাঁদছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সন্তানরা কাঁদছে। দেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাত গভীর পর্যন্ত আমরা দেখতে পেয়েছি প্রতিবাদের ঝড় এসেছে। এই সন্ত্রাসীদের লাগাম টেনে ধরতে হবে, এই স্লোগানের মধ্যেই চলছে পুরোটা রাত সময় পার করে এই ফজরের পরে ভোরবেলায় লন্ডনে আপনাদের সামনে এসেছি। শুধুমাত্র ওই পরিবারটির কাছে আমাদের কি জবাবদিহিতা, আমাদের কি স্বাধীনতা আমরা অর্জন করলাম, যে স্বাধীনতায় আমরা দেশ বিদেশ থেকে কাজ করেছিলাম, যে 24-এর হায়ানা আওয়ামী লীগকে ভারতে পাঠালাম, এখন আবার কোন হায়ানা কার উপরে থাবা মেরেছে। প্রিয় দর্শক, আমরা দুইটা হেডলাইন আপনাদেরকে ইত্তেফাক থেকে শোনাচ্ছি, তারপরে দুইটা হেডলাইনের উপরে আমি আলোচনা করব। এখানে লিখেছে, ব্যবস্থা নেওয়ার পরও বিএনপির উপরে দায় চাপানো অপরাজনীতি। সালাউদ্দিন আহমেদ বরাবরই তিনি এরকম কথা বলে থাকেন, যখনই কোনো ঘটনা ঘটে তখনই উনি কথা বলেন সবার আগে। ওনারা ব্যবস্থা নিয়েছেন, কি ব্যবস্থা নিয়েছেন? দল থেকে বহিষ্কার করেছেন। শোনা গেছে 4,500 মানুষ এ পর্যন্ত তারা দল থেকে বহিষ্কার করেছে, কিন্তু দল তারপরেও আরো হিংস্রতা যেন বৃদ্ধি পাচ্ছে, দিন বাই দিন যেন তাদের দল থেকে হিংস্র মানুষের থাবায় আমার মায়ের বহু সন্তান নিহত হচ্ছে। গত 11 মাসে একটি মায়ের সন্তানও হারিয়ে যাবে সেই আশা আমরা করিনি। আমরা ভেবেছিলাম যে ওবায়দুল কাদেরের সেই বক্তব্য বাস্তবায়ন হবে যে 5 থেকে 10 লক্ষ আওয়ামী লীগ মারা যাবে আওয়ামী লীগ যদি ক্ষমতা ছেড়ে দেয়, কিন্তু আমরা 5 থেকে 10 জন আওয়ামী লীগ আর কেউ মরতে দেখি নাই। জনগণ মানুষ মানে নাই, জনগণ আওয়ামী লীগকে নিজ হাতে মারে নাই। প্রশাসন রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে আওয়ামী লীগের বিচারের ব্যবস্থা করা হচ্ছে, সুবিচার পাচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের প্রতি কোনো অন্যায় বিচার করা হচ্ছে না, কোনো মব জাস্টিস করা হচ্ছে না আওয়ামী লীগের প্রতি। কিন্তু আজকে আওয়ামী লীগের পরে বিএনপি বাংলাদেশের আরেকটি বৃহত্তম রাজনৈতিক দল, যেই দলটি স্বপ্ন দেখছে আগামীতে সরকার গঠন করবে, যেই দলের নেতা কর্মীরা সবসময় সোচ্চার ছিলেন আওয়ামী লীগের বিরুদ্ধে, আজকে সেই দলের হাতে এভাবে নিঃসঙ্গ মানুষের হত্যা, মানুষকে হতভম্ব করছে, বৃদ্ধ পিতামাতাকে কাঁদাচ্ছে, শিশু সন্তানদেরকে কাঁদাচ্ছে, যুবতী নারীকে বিধবা করে দিচ্ছে, তার স্বামীকে হত্যা করে। এই কান্না, এই গভীর রাতের কান্না, এই আল্লাহর আরশ থেকে কি নতুন করে আবার কোনো আমাদের উপর লানত আসবে কিনা, আমাদের উপর গজব আসবে কিনা? আওয়ামী লীগের উপরে যে গজব এসেছিল সেই গজব কি আবার বাংলাদেশের সূর্য উদয় করবে কিনা, সেটা নিয়ে ভাবনার এখন বিষয়। দেশকে যারা ভালোবাসেন, মাকে যারা ভালোবাসেন, জন্মভূমিকে যারা ভালোবাসেন, তারা প্রত্যেকেই গভীর রাত পর্যন্ত কেঁদেছেন, এখনো কাঁদছেন। প্রিয় দর্শক, আমরা এরপরে চলে আসছি আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে। কোনো চাঁদাবাজ সন্ত্রাসীদের সঙ্গে জোট করবে না জামাত। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জামাত ইসলামী কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও দখলবাজের সঙ্গে জোট করবে না। আমাদের লক্ষ্য সৎ, দক্ষ ও নৈতিক নেতৃত্বের মাধ্যমে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করা। যেখানে সালাউদ্দিন আহমেদ সাহেব 24 ঘন্টা আগে বজ্রকণ্ঠে বলেছিলেন যে জামাতের সাথে বিএনপির কোনো জোট হবে না, এনসিপির সাথে হতে পারে। আর এনসিপির আমরা হাসনাত আব্দুল্লাহর কঠিন বক্তব্য গভীর রাত পর্যন্ত আমি দেখেছি। হাসনাত আব্দুল্লাহ বিএনপিকে কঠিন হুঁশিয়ার দিয়েছেন, যেই হুঁশিয়ারিটা আপনারা হয়তো ইতিমধ্যে বিভিন্ন মিডিয়া থেকে পেয়েছেন। আমি বাংলাদেশের কয়েকটা বেসরকারি টেলিভিশন থেকে বক্তব্যগুলো রাত গভীর পর্যন্ত দেখেছি। প্রিয় দর্শক, জামাতকে নিবে না বিএনপি বলেছে, আর এখন জামাত বলছে কোনো সন্ত্রাসী চাঁদাবাজিদের সাথে তারা কোনো জোট করবে না। তারা সৎ, দক্ষ নাগরিকদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য তারা নির্বাচনে আসবেন। জনগণ যদি ভোট দেয়, জনগণের ভোটে যদি তারা বিজয়ী হন, তাহলে তারা রাষ্ট্র পরিচালনা করবেন সৎ, দক্ষ নাগরিকদেরকে নিয়ে। আমরা তো যাই হোক দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন। মূলত 3টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে এই যে মিটফোর্ডে যেই ঘটনাটি ঘটে গেল একজন ভাঙারি ব্যবসায়ীর সাথে, এই বিষয়টি নিয়ে কিন্তু এখন সারা দেশ তোলপাড়। নতুন করে আবার সবাই মাঠে নেমে এসেছে, সবাই কিন্তু একের পর এক স্লোগান দিচ্ছে, নানান ধরনের, মানে এক কথায় বলতে গেলে বিএনপি প্রচন্ড পরিমাণে চাপের মধ্যে রয়েছে। এখন আগামী নির্বাচন এখনো হয় নাই, নির্বাচন আগামীতে হবে।
হ্যাঁ, নির্বাচন আগামীতে হবে। এখন নির্বাচনের আগেই যদি বিএনপির ভেতর থেকে এরকম কর্মকাণ্ড, এরকম অবস্থা, এটা যদি প্রকাশ্যে এভাবে যদি আসা শুরু করে, বন্যার পানি যেমন সব বাঁধ ভেঙে চলে আসে, এই বিএনপির কিছু নেতাকর্মীরা তারা এই বাঁধ ভেঙে তারা এই চাঁদাবাজি, এই রংবাজি, খুন খারাপি এরকম যা শুরু করেছে গোটা দেশের ভিতরে, এভাবে যদি চলতে থাকে তাহলে ওই দল কিভাবে ক্ষমতায় আসবে বলেন তো? আবার যদি ক্ষমতায় আসেও তাহলে ওই দলের কাছে সাধারণ জনতা কিভাবে শান্তিতে থাকবে? তাই আসলে বলতে চাই বিএনপির জনাব তারেক রহমানকে, আপনি দেশে আসুন। দেশে এসে আপনার উচ্ছৃঙ্খল যে সমস্ত কুলাঙ্গার মার্কা নেতা আছে তাদেরকে দল থেকে জীবনতরে ছাঁটাই করুন, জীবনতরে ছাঁটাই করুন। এবং বেছে বেছে যে সমস্ত মানুষ, যে সমস্ত নেতা কর্মীরা আপনার দলের ভালো চায়, দেশের ভালো চায়, তাদেরকে আপনি দলে রাখুন, তাদেরকে দলে রেখে দেশ চালান। দেশ সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশে থাকবে। আর যদি আওয়ামী মার্কা, ছাত্রলীগ মার্কা নেতা কর্মীদের দিয়ে যদি আপনারাও যদি দেশ চালানোর চিন্তা ভাবনা করেন, তাইলে তাইলে কি হবে? গত 16 বছর আমরা দেখছি না, ওই একই ঘটনা ঘটবে, একই কায়দায় একই ঘটনা ঘটাবে। এখন তো মনে করেন যে ছাত্রলীগ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে বিএনপির ভিতরে তারা কোষে কোষে ঢুকে যাইতেছে, কষে কষে ভিতর দিয়ে ঢুকে যায়, মনে করেন যে যা খুশি তাই করে বেড়াইতেছে। হ্যাঁ, এটাও কিন্তু বিএনপির মাথায় রাখতে হবে। শুধু জামাই আদর করে কোলে টেনে নিলে হবে না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। দলের 12টা বাজানোর জন্য কারা কারা ষড়যন্ত্র করতেছে, এগুলো আপনারা অবশ্যই দেখবেন। তো যাই হোক দর্শক, আশা করি বিস্তারিত শুনেছেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, সকল বিশ্লেষকের আলোচনাগুলো শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন, আর পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।